আসসালামু আলাইকুম। স্বাগত এশিয়ান নিউজে আপনাদের সাথে আছে আমি মুক্তা ইসলাম। চলে যাব পুরো সংবাদে। ছোটখাটো নয়, বড় শক্তি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, নির্বাচন বানচালের জন্য ভেতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করছে। ছোটখাটো নয়, বড় শক্তি নিয়ে বানচালের চেষ্টা করবে। হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। যতই জ্বরসজ্জায় আসুক না কেন, আমাদের সেটা অতিক্রম করতে হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সভাপতিত্বে যমুনায় প্রধান সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে সভায় আলোচ্য বিষয়গুলো জানান প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী 15ই নভেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশনা দিয়েছেন বলেও জানান প্রেস সচিব। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। যত ঝড় ঝঞ্ঝাই আসুক না কেন, আমাদের সেটা অতিক্রম করতে হবেই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ নোড অফ ডিসেন্ট পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। এটা ঐক্য হতে পারে না। রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা। বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। জাতীয় প্রেস ক্লাবে আদর্শ প্রকাশনী আয়োজিত বইয়ের প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এত বড় একটা আপনার অভ্যুত্থান, এত ত্যাগের বিনিময়ে, এত প্রাণের বিনিময়ে, সেটাকে আমরা ঠিকভাবে আমাদের জাতির কল্যাণে আমরা কাজে লাগাতে পারছি। এ সময় মির্জা ফখরুল বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের যে প্রতিশ্রুতি, তার কোনো ব্যত্যয় ঘটলে তার দায়ভার প্রধান উপদেষ্টাকে নিতে হবে। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি কিন্তু আপনি জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ, ওয়াদাবদ্ধ যে আপনি এখানে সত্যিকার অর্থেই যেটুকু সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে আপনি একটা জনগণের যে কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবেন। সেই নির্বাচনের মধ্যে যে পার্লামেন্ট আসবে, সেই পার্লামেন্ট এই দেশের সংকটগুলোর সমাধান করবে। ঐক্যমত্য কমিশনের রিপোর্ট জমা দেওয়া প্রসঙ্গে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, কমিশনের পক্ষ থেকে বিএনপিকে নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত দেওয়ার সুযোগের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা এড়িয়ে যাওয়া হয়েছে। আমরা কিন্তু যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না, আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। সেই নোট অফ ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের। কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা প্রকাশ করলেন, সেই বিষয়গুলো নেই। নোট অফ ডিসেন্টগুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, ইগনোর করা হয়েছে। এটা তো ঐক্যমত্য হতে পারে না। তার ঐক্যমত্য কমিশনটা করা হয়েছিল কেন? এই ঐক্যমত্য কমিশন, এটা আমি বলবো যে জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা, এবং এটা অবিলম্বে এই বিষয়গুলো যদি আপনার একটা ব্যাখ্যা বলেছেন সাকি সাহেব, আমি বলি যে এগুলো আপনার সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি। বিএনপি মহাসচিব বলেন, যারা নৈরাজ্য দেখতে চায় তারা এই নির্বাচন পেছানোর কথা বলছে। অতি দ্রুত এই সংস্কার কমিশনে সকল দলগুলোর মধ্যে যেগুলো আমাদের একমত হয়েছি এবং যেগুলোতে দ্বিমত পোষণ করেছি, সব কিছুকে নিয়ে একটা নির্বাচন আপনি অবিলম্বে দেবেন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশের টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে আগামী 16ই ডিসেম্বর থেকে চালু হতে যাচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার সিস্টেম। এর মাধ্যমে অবৈধ নিবন্ধনবিহীন ও নকল মোবাইল সেট দেশের নেটওয়ার্কের ব্যবহার করা যাবে না। বিটিআরসির বোর্ড রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বুধবার এই তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়াজ আহমেদ তৈয়ব। তিনি বলেন, এনআইআইআর চালুর মধ্য দিয়ে দেশের টেলিযোগাযোগ খাতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। এই কেন্দ্রীয় ব্যবস্থার মাধ্যমে প্রতিটি মোবাইল হ্যান্ডসেটের আন্তর্জাতিকভাবে অনুমোদিত আইএমআই নম্বর ব্যবহারকারী জাতীয় পরিচয়পত্র ব্যবহৃত সিস্টেমের সঙ্গে যুক্ত থাকবে। ফলে বৈধ অবৈধ হ্যান্ডসেট সহজেই শনাক্ত করা সম্ভব হবে।
বিচার প্রার্থীদের ভোগান্তি, মামলার জট এবং রাজনৈতিক প্রভাব, এই বৃত্তের মধ্যে ঘুরপাক খাচ্ছে বিচার বিভাগ। স্বাধীনতার পর থেকেই বিচার বিভাগ সংস্কারে নেই তেমন কোনো উদ্যোগ। তবে জুলাই পরবর্তী নতুন বাংলাদেশ বিচার বিভাগের সংস্কার প্রক্রিয়ার ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী সাধারণ মানুষের। বিশেষজ্ঞরা বলছেন, সংস্কার তখনই ফলপ্রসূ হবে যখন মানুষ উপকৃত হবে। বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। দুর্নীতি, মামলার জট ও রাজনৈতিক হস্তক্ষেপ বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করেছে বিগত বছরগুলোতে। বাংলাদেশের বিচার বিভাগ কি স্বাধীন? এমন প্রশ্ন উঠলেই চিন্তায় পড়তে হয় অনেককেই। কিন্তু জুলাই অভ্যুত্থানের পর পরিবর্তনের হাওয়া লাগে বিচার বিভাগে। গত বছর স্বাধীন ও শক্তিশালী বিচার বিভাগ প্রতিষ্ঠায় ঐতিহাসিক রোডম্যাপ ঘোষণা করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বঞ্চনা, নিপীড়ন ও নির্যাতনের হাতিয়ার হিসাবে বিচার বিভাগকে ব্যবহারের চেষ্টা করা হয়েছে। পাশাপাশি অন্তর্বর্তী সরকার বিচার বিভাগ সংস্কার কমিশন গঠন করে বিচার বিভাগ সংস্কারে অনেকগুলো সুপারিশ করেন। ইতোমধ্যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ প্রক্রিয়া, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্গঠন, বিচার সেবা প্রদানে স্বচ্ছতা আনয়নে 12 দফা নির্দেশনা, সম্পূর্ণ কাগজমুক্ত বিচার কার্যক্রম পরিচালনা, দেওয়ানি ও ফৌজদারি এখতিয়ার অনুসারে পৃথক আদালত স্থাপন সহ বহুমুখী সংস্কারের মধ্য দিয়ে সুষ্ঠু বিচার নিশ্চিতকরণে কাজ করছে সরকার। এছাড়া প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে রয়েছে বিচার বিভাগের পৃথক সচিবালয়। আসলে একটা ভেঙে যাওয়া বা মুখ থুবড়ে পড়া একটা অর্গানাইজেশনকে দাঁড় করাতে সময়ের ব্যাপার আছে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এহসানুল করিম বলেন, নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত করা ছাড়া বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব নয়। এক্সিকিউটিভ থেকে কোনো ধরনের ডিকটেশন আসবে না জুডিশিয়ারির উপর। জুডিশিয়ারি যারা জজ আছেন, সে নিম্ন আদালতে হোক উচ্চ আদালতে হোক, তারা এক্সিকিউটিভের কোনো ডিকটেশনে কাজ করবে না। এটি আকাঙ্ক্ষার বিষয়। এবং সামনের দিনে আমরা এই আশা করব যে জুডিশিয়ারি তার নিজের বিবেকের দ্বারা আবদ্ধ থাকবে, সৃষ্টিকর্তার কাছে তারা দায়ী থাকবেন। এবং পৃথক সচিবালয় যদি হয়, তার খসড়া হয়েছে, পৃথক সচিবালয় হওয়ার পর জুডিশিয়ারি তার অ্যাপয়েন্টমেন্ট, নিম্ন আদালতের জাজদের অ্যাপয়েন্টমেন্ট, ট্রান্সফার, তাদের বেতনাদি, ভাতা ইত্যাদি বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন। সেক্ষেত্রে জুডিশিয়ারির যদি ইন্টারফারেন্স না থাকে, তো সেক্ষেত্রে জুডিশিয়ারি ভালো কাজ করবে বলে আশা করা যায়। 5 আগস্ট পরবর্তী সময়ে দেশের বিচার বিভাগ পূর্বের খোলস থেকে বেরিয়ে জনবান্ধব ন্যায় বিচার প্রতিষ্ঠায় গৃহীত সংস্কার পদক্ষেপগুলো সর্বমহলে প্রশংসিত হয়েছে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নোয়াখালীর সুবর্ণচরে প্রবাসীর স্ত্রীর পরকীয়ার ঘটনাকে আড়াল করতে মিথ্যা ধর্ষণ চেষ্টার মামলা দিয়ে তদন্ত ছাড়াই নিরীহ 2 ব্যক্তিকে জেলে পাঠানোর অভিযোগ উঠেছে প্রবাসীর স্ত্রী শারমিন আক্তারের বিরুদ্ধে। উপজেলার চর মজিদ গ্রামে সংবাদ সম্মেলন করেন মামলার 3 সাক্ষী হোসনে আরা বেগম, আব্দুল কাইয়ুম ও খদিজা খাতুন এই অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলন থেকে আসামিদের নিঃশর্ত মুক্তি ও মামলার বাদী শারমিন আক্তার এবং তদন্ত কর্মকর্তা কামরুন নাহারকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগীরা ও মামলার সাক্ষীরা। সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি 2 আসনের সাবেক জনপ্রিয় সংসদ সদস্য ইশরাত সুলতানা ইলেন ভুট্টো নলসিটিতে ব্যাপক গণসংযোগ করেছেন। তিনি উপজেলার দপদপিয়া ইউনিয়নের 0 পয়েন্ট, পুরাতন ফেরি ঘাট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় একটি গণসংযোগ চালান। এ সময় তিনি বিএনপি ঘোষিত 31 দফা কর্মসূচির সমর্থনে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার ওহিদুল ইসলাম বাদল, দপদপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল আহসান নান্টু মল্লিক, সাবেক সভাপতি নাসির শিকদার সহ স্থানীয় নেতৃবৃন্দ। যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাট জেলা সদরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে। আনন্দ মিছিলটি সদরের স্বাধীনতা উদ্যান থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন সদর থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ আবুল হাসান। প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সুজাউদ্দিন মোল্লা সুজন। প্রধান বক্তা ছিলেন পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সুমন পাইক।
বিশেষ অতিথি ছিলেন জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সহ অনেকে। বাগেরহাট জেলা ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রসুল তরফদার সহ অনেকে। জামায়াতে ইসলামী খুলনার ডুমুরিয়া উপজেলা সনাতন শাখার উদ্যোগে হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন সফল করার লক্ষ্যে উপজেলার 14টি ইউনিয়নে একাধিক প্রস্তুতি বৈঠক হয়েছে। উপজেলা সনাতন শাখার সভাপতি বাবু কৃষ্ণ নন্দী বলেন, 14টি ইউনিয়ন থেকে প্রায় 15 থেকে 20 হাজার সনাতন ধর্মাবলম্বীরা সম্মেলনে যোগ দিবেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক। যুবদলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর দুপকিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে খনন করা পীরতলা খান পরিষ্কার করেছে নেতাকর্মীরা। উপজেলা যুবদলের উদ্যোগে দুপকি একে মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত খালটিতে কচুরিপানা পরিষ্কারের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরীর নির্দেশনায় কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন হাওলাদার। কিশোরগঞ্জের বাজিতপুর পৌর বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও 12 দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা ও ধানের শীর্ষের সপক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। তরুণ পেশাজীবী সহ নানা পেশার মানুষ এই মিছিলে অংশ নেন। এ সময় তারা বলেন, আগামী নির্বাচনে এই আসন থেকে সৈয়দ এহসানুল হক হুদার সাথেই তারা আছেন। বগুড়ার সাবগ্রাম প্রথমবারের মতো চাষাবাদ হওয়া আমন ধানের নতুন জাত বৃধান 103-এর নমুনা শস্য কর্তন করা হয়েছে। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা পরিসংখ্যান বিভাগের যৌথ উদ্যোগে সাবগ্রাম উত্তরপাড়া ব্লকের কৃষক আনিসার রহমান ও শাহজাহান আলীর জমিতে শস্য কর্তনের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আব্দুল ওয়াদুদ। বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়াহাট সংলগ্ন 2% জমিতে বাড়ি নির্মাণ করতে গেলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী তসিম উদ্দিনের পরিবার জানায়, বহিরাগতরা তাদের কাজে বাধা দেয়। এদিকে একই জমি নিয়ে একাধিক মালিক রয়েছে বলে জানায় প্রতিপক্ষরা। তসিম উদ্দিনের পক্ষে জমির প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে বলে দাবি করে বিষয়টি সমাধানে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। যখনই আমরা কাজ করতে আসি তখনই বিভিন্নভাবে বাধা বাইরে থেকে আসে। কাগজপাতি থাকা সত্ত্বেও আমাদেরকে বিভিন্নভাবে বাধা দেয় বহিরাগত মানুষজন। এখানে একটা সঠিক কাজ হওয়ার পরও বহির্গত কিছু লোক আসে এখানে বাধা দিচ্ছে। এই বাধার জন্য আমরা এখানে কাজ করতে সমস্যা হচ্ছে। এই জায়গাটাতে এমনিতেই ময়লা স্তূপ করে রাখছে। আমাদের জায়গাতে 1.5 শতক এখনো আছে, 287 দাগে। 4টা শরিকে 387 এবং 386 দাগের সম্পত্তি আছে এবং 2 মালিকের বর্তমান যে প্রেক্ষাপট 2 মালিকের 387 দাগ 17 শতকের কার 2 শতক, 17 শতকের কার 2 শতক। তার মানে সমান সমান অংশদার। এক পক্ষ তো ভাই দৈর্ঘ্য দখল করতে পারে না। শরিক সূত্রে 1 শতক পাইবে আর 2 শতক রেকর্ড করছে অন্য দাগ মিল। 3 এপিবিএন খুলনার অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম সালাউদ্দিনের নির্দেশে অবৈধ অস্ত্র মাদকদ্রব্য উদ্ধার, হারানো চুরি হওয়া মোবাইল উদ্ধার, ফেসবুক ও অনলাইন প্রতারণা সংক্রান্তে কাজ করে চলেছে। পুলিশ সুপার ডিজিএম আবুল কালাম আজাদের তত্ত্বাবধানে খুলনার অপস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিট বিভিন্ন থানায় মোবাইল হারানো সংক্রান্তে হওয়া জিডি মূলে দেশের বিভিন্ন প্রান্তে থেকে 68টি মোবাইল এবং বিকাশ প্রতারণার নগদ 35,095 টাকা উদ্ধার করে। পরে উদ্ধারকৃত মোবাইল ও টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়।
ছাত্র ছাত্রীদের মেধা ও মানসিক বিকাশে খেলাধুলা সহ সাংস্কৃতিক কোনো বিকল্প নেই। তাই তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতায় আসলে শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে বিএনপি। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সুবর্ণগ্রাম আইডিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা বিএনপির সদস্য কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হক রুমি। উপজেলা ললাটি এলাকার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল প্রধানের সঞ্চালনায় ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জুয়েল শখধারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফজল হোসেন সহ অনেকে। যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌর যুবদলের উদ্যোগে র্যালি ও পথসভা হয়েছে। জেলা যুবদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনের নেতৃত্বে কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকা থেকে র্যালিটি শুরু হয়। পরে পথসভায় উপস্থিত ছিলেন কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক সভাপতি কবির হোসেন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মহিউদ্দিন রুমি, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফাইজুর রহমান বাবলু সহ অনেকে। গাজীপুরের শ্রীপুর উপজেলার কাউরাইদ ইউনিয়নের কাউরাইদ মধ্যবাজারে জমি দখলের অভিযোগে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মতিউর রহমান। ভুক্তভোগীরা জানান, গত শনিবার দুপুরে অভিযুক্ত ইব্রাহিম পেশি শক্তির জোরে জমিতে ইট ও বালি এনে দখলের চেষ্টা করেন। বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকি দেয়। এতে ১ মাস আগেও জমিতে থাকা একটি দোকান ঘর ভেঙে দেয় ইব্রাহিম। এ ঘটনায় মডেল থানা ও শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। খুলনার কিউআর কোড ভিত্তিক লেনদেনের প্রচারে বাংলাদেশ ব্যাংক খুলনার আয়োজনে ও পূর্বালী ব্যাংকের সহযোগিতায় ক্যাশলেস উদ্যোগ সেমিনার হয়েছে। পূর্বালী ব্যাংকের সহযোগিতায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক ভবনে এই সেমিনার হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন কুয়েটের ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদ আলী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনার পরিচালক এস.এম. কামালুজ্জামান কামাল সহ অনেকে। জামালপুরের মেলান্দ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বলেন, আওয়ামী ফ্যাসিস্ট ও ইউপি সদস্য জুয়েল রানা, ফরহাদ হোসেন, মুসলিম উদ্দিন, ফজলুল হক ও তাদের দোসর সাম্প্রতিক সময়ে কিছু কুচক্রী মহল ও তার সামাজিক রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করার জন্য মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে। এই মিথ্যা তথ্য প্রচারের কারণে তারা ব্যক্তিগত ও পারিবারিক সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। তাই এসব অপপ্রচারের তদন্তে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। টাঙ্গাইলের ঘাটাইলে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি হয়েছে। উপজেলা পৌর যুবদলের উদ্যোগে গণপাইলট সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এর আয়োজন করা হয়। যুবদলের সাবেক আহ্বায়ক খুররম মাসুদ সিদ্দিকের সভাপতিত্বে ও যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফজাল হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ। কুড়িগ্রামের নাগেশ্বরীতে সরকারি কলেজের বাংলা প্রভাষক ও আবৃত্তিকার রেজাউল করিম রেজার ৫৩তম জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ আনোয়ার হোসেন মণ্ডল সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। কর্মসূচিতে ১৬,০০০ গাছের চারা বিতরণ করা হয়েছে বলে জানান প্রভাষক রেজাউল করিম। গাইবান্ধার সুন্দরগঞ্জে ব্রেক এক্সেলারেট এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা হয়েছে। প্রাথমিকের অনিয়ম, দুর্বল, শিক্ষা বিমুখ, পিছিয়ে পড়া এবং ঝরে পড়ার ঝুঁকিতে আছে এমন শিক্ষার্থীদের অতিরিক্ত পাঠদান ও শিক্ষা উপকরণ দিয়ে শিক্ষা সহায়তা করে আসছে ব্র্যাকের EMDC স্কুল। সভায় ব্র্যাকের গাইবান্ধা জেলা সমন্বয়ক মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজকুমার বিশ্বাস।
শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবিকে বলেন রাস্টেজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। নির্বাচন চ্যালেঞ্জিং হবে, হঠাৎ আক্রমণ চলে আসতে পারে। সমন্বয় সভায় বললেন প্রধান উপদেষ্টা, 15ই নভেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করার নির্দেশ। জনগণ ও রাজনৈতিক দলের সাথে প্রতারণা করছে ঐক্যমত্য কমিশন, অভিযোগ মির্জা ফখরুলের, বিভক্তি সৃষ্টির সংখ্যা। ডিসেম্বর থেকে এনইআইআর সিস্টেম চালু করতে যাচ্ছে বিটিআরসি, বন্ধ হবে অবৈধ মোবাইল সেটের ব্যবহার। এশিয়ান নিউজ এই পর্যন্তই, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।